জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সবক হবে শুধু ইসলামী ব্যাংকিং কিতাব থেকে ইসলামী ব্যাংকের বৈদেশিক কার্যাবলী। আল ইসলামুল ইকতিসাদি অর্থাৎ ইসলামী অর্থনীতির উপরে আমরা বিশদভাবে ব্যাংকিং ব্যবস্থাপনার আলোচনা করতেছিলাম। তো আজকের আলোচনার অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইসলামী ব্যাংকের বৈদেশিক কার্যাবলী। একটা ইসলামী ব্যাংকের বিদেশের সাথে কিভাবে সে কার্যের সম্পর্ক রাখে, বৈদেশিক কার্যাবলীগুলো কি কি হতে পারে, এখানে এ সম্পর্কে কিছুটা আলোচনা করবে। ইসলামী ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোর মতো বৈদেশিক বাণিজ্য ও বিনিময় সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করে থাকে। যেমন ১ নম্বর, বিদেশ হতে পণ্য সামগ্রী আমদানির জন্য এলসি ঋণপত্র খোলা। ২, পণ্য সামগ্রী রপ্তানি করা, যেটাকে এক্সপোর্ট বলা হয়। ৩ নম্বর, বহির্মুখী ও অন্তর্মুখী রেমিটেন্স। ৪ নম্বর, বৈদেশিক বিল কালেকশন। ৫ নম্বর, বৈদেশিক মুদ্রার বিনিময়। ৬ নম্বর, অন্যান্য যেমন ট্রাভেলার্স চেক ইস্যু, ক্রয় ও বিক্রয়, পবিত্র হজের সাথে সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা, আন্তর্জাতিক ব্যাংক গ্যারান্টি ইস্যুকরণ প্রভৃতি। তো ইসলামী ব্যাংকসমূহ ইসলামী শরিয়ার ভিত্তিতে বৈদেশিক বাণিজ্য ও বিনিময় সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করে থাকে। এছাড়া ইসলামী ব্যাংকসমূহের শরিয়া কাউন্সিলের সম্মানিত অভিজ্ঞ উলামায়ে কেরাম আমদানি ও রপ্তানি বাণিজ্যের বিভিন্ন দিকগুলো নিয়ে আরও ব্যাপকভাবে গবেষণা চালিয়ে যাচ্ছেন। তো এখানে মূলত ইসলামী ব্যাংক আসলে বৈদেশিকভাবে কিভাবে তাদের কার্যক্রম চালিয়ে যায় বা কিভাবে তাদের কার্যক্রমগুলা আপনার সম্পাদন করে, এখানে কিছু দিক এখানে বললো যেভাবে ইসলামী ব্যাংক সমূহ তাদের কার্যক্রম চালিয়ে যায়। আচ্ছা, তারপরে দেখেন এলসি খোলা তথা আমদানি বাণিজ্য যেটাকে বলা হয়। তো আমদানি বাণিজ্যের ক্ষেত্রে সুদী ব্যাংকগুলো যেরকম এলসি খুলে থাকে, ইসলামী ব্যাংকসমূহ আমদানি বাণিজ্য তথা বিদেশ থেকে মালামাল আমদানির ক্ষেত্রে ইসলামী শরিয়ার নীতিমালা ভিত্তিতে এলসি খুলে থাকে। তবে সুদী ব্যাংকসমূহ মূলত সুদের ভিত্তিতে বৈদেশিক বাণিজ্য কার্য করে। তারা অন্যদের নিকট থেকে সুদ নেয় এবং সুদ দেয়। তো এখানে সুদী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের মধ্যে পার্থক্য বলতেছে যে কিন্তু ইসলামী ব্যাংকসমূহ কারো নিকট থেকে সুদ নেয় না, কাউকে সুদ প্রদানও করে না। ব্যাংক বৈদেশিক বাণিজ্য সহ সকল কর্মকাণ্ডে সুদকে পরিহার করে চলে। সে সকল পণ্যের ক্রয় বিক্রয় ইসলামী শরিয়ার নিষিদ্ধ কিংবা মানুষের জন্য ক্ষতিকর ও অকল্যাণকর সে সকল পণ্য আমদানির জন্য ইসলামী ব্যাংক কোনো এলসি খোলে না এবং এ ধরনের খাতে কোনো ব্যাংক কোনো প্রকার বিনিয়োগ সাহায্য সহযোগিতাও প্রদান করে না। এমনকি যে সকল খাত সন্দেহযুক্ত সে সকল খাতেও বিনিয়োগ করা হতে ইসলামী ব্যাংক বিরত থাকে। বিদেশ থেকে যে সকল মালামাল আমদানির ক্ষেত্রে দেশের প্রচলিত আইনের অনুমোদন রয়েছে এবং কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই, ইসলামী ব্যাংক শরিয়ার পরিপন্থীও নয়, এমন সব মালামাল আমদানির ক্ষেত্রে ইসলামী ব্যাংকসমূহ গ্রাহকের পক্ষে নিম্নলিখিতভাবে এলসি খোলা থাকে। যেমন 100% মার্জিনে এলসি খোলা, আংশিক মার্জিনে এলসি খোলা এবং শূন্য মার্জিনে এলসি খোলা। তো এখানে নিম্নে বিভিন্ন পদ্ধতি ইসলামী নীতিমালা সম্পর্কে আলোচনা করা হলো। অর্থাৎ 3টা পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলো অবলম্বন করে এলসি খুলে থাকে আর কি ইসলামী ব্যাংক। এলসি মানে হচ্ছে যেটা আমদানি বাণিজ্য আর কি, আমদানি বাণিজ্যের যেই আপনার কার্যক্রম ওটা তারা চালু করে আর কি বিভিন্ন সিস্টেমে। এখন বর্তমানে ইসলামী ব্যাংকগুলো এই নিয়মগুলো ফলো করে কিনা এটাও একটা লক্ষণীয় বিষয়। তো এটা তো খুবই স্পষ্ট কয়টা ইসলামী ব্যাংক তাদের পুরোপুরিভাবে ইসলামকে মেনে চলে, হয়তো আংশিক নাম কাওয়াস্তে মেনে চলে আর কি। আচ্ছা, তারপরে দেখেন প্রথমেই হচ্ছে 100% মার্জিনে এলসি খোলার নীতিমালা ও পদ্ধতি। 100% মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে দু ধরনের অবস্থা হতে পারে। যেমন এক, এলসি খোলার পূর্বে গ্রাহক কর্তৃক আমদানি উত্তর শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা ব্যতীত 100% মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা।
2 নাম্বার, এলসি খোলার পূর্বে গ্রাহক কর্তৃক আমদানির উত্তর শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা সহ 100% মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা। 2টা পদ্ধতি বললো আর কি এখানে। প্রথম পদ্ধতি একটু বিস্তারিত আলোচনা করতেছে যে এলসি খোলার পূর্বেই গ্রাহক কর্তৃক আমদানির উত্তর শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা ব্যতীত 100% মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা হলে, প্রথমটা হচ্ছে ব্যাংকের বিনিয়োগ সুবিধা নাই, বিনিয়োগ সুবিধা ছাড়া, আর দ্বিতীয়টা হচ্ছে ব্যাংকের বিনিয়োগ সুবিধা আছে। এই পার্থক্য আর কি, বাকি তেমন পার্থক্য নাই। তো বলতেছে এরকম যদি আবেদন করা হয় প্রথম সিস্টেম অনুযায়ী, তাহলে ব্যাংকের গ্রাহক আমদানিকারক তার কাঙ্ক্ষিত ও নির্দেশিত পণ্য সামগ্রী বিদেশের নির্ধারিত কোম্পানির নিকট হতে আমদানি করে দেওয়ার জন্য পণ্যের মূল্য, ইনভয়েস ভ্যালু, সাকুল্য অর্থ অর্থাৎ 100% তার নিজস্ব তহবিল হতে ব্যাংকে জমা দেয় এবং এলসি লেটার অফ ক্রেডিট খোলার জন্য ব্যাংকে আবেদন করে। এ ধরনের এলসিকে বলা হয় 100% সিকিউরিটি ভিত্তিক এলসি। মানে এখানে গ্রাহক তার টাকা দেয় আর কি, এখানে ব্যাংকের কোনো ব্যাংক শুধু মাধ্যম হয়। এলসি খোলা সংক্রান্ত প্রাসঙ্গিক খরচ যেমন পোস্টেজ চার্জ, টেলেক্স চার্জ, ইন্স্যুরেন্স, পরিদর্শন খরচ ও অন্যান্য খরচ আমদানিকারক বহন করে থাকে। এছাড়া আমদানি দাতব্য মালামালের যাবতীয় খরচ যেমন শুল্ক, ভ্যাট, মূল সংযোজন কর বা C&F চার্জ, পরিবহন ও অন্যান্য যাবতীয় খরচ আমদানিকারক নিজেই বহন করে বলে অঙ্গীকার করে। এক্ষেত্রে ব্যাংকের কোনো অর্থ বিনিয়োগ করতে হয় না, গ্রাহক সব নিজেই করে আর কি। উল্লেখ্য যে আমদানির ক্ষেত্রে রপ্তানিকারককে অর্থাৎ বিদেশি বিক্রেতাকে মালামালের বিক্রয় মূল্য বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হয়। মানে যার কাছ থেকে গ্রাহক মালামাল কিনবে সে বৈদেশিক মূল্য মানে টাকাতে আর কি মালামালগুলো সে কিনবে। যেমন বলছে যে বিদেশ থেকে আমদানিযোগ্য মালামাল অবাধে আমদানির ক্ষেত্রে আমদানিকারককে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বৈদেশিক বাণিজ্য বিনিময় লাইসেন্স প্রাপ্ত যে কোনো ব্যাংকের সহযোগিতা অবশ্যই নিতে হয়। 100% এলসির ক্ষেত্রে ইসলামী ব্যাংকসমূহ আমদানিকারকের প্রতিনিধি ও জামিনদার হিসাবে মধ্যস্থতাকারীর ভূমিকা ও দায়িত্ব পালন করে থাকে। আর এই দায়িত্ব পালনের জন্য ব্যাংক তার কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা ও প্রশাসনিক অন্যান্য খরচ নির্বাহের জন্য আমদানিকারকের নিকট হতে পারস্পরিক আলোচনা চুক্তির ভিত্তিতে কেবলমাত্র সার্ভিস চার্জ বা কমিশন আদায় করে থাকে। অতঃপর মালামাল পোর্টে আসার পর আমদানিকারক ব্যাংক থেকে ডকুমেন্টস নিয়ে গিয়ে সম্পূর্ণ নিজ খরচে পোর্ট থেকে মালামাল ছাড়িয়ে নিয়ে নেয়। আচ্ছা, বুঝতেই পারছেন, একদম সোজা, এখানে না বোঝার কিছু নেই। মানে আসলে বাহিরের দেশের সাথে যদি আপনি লেনদেন করতে চান, সেখানে ব্যাংকের মধ্যস্থতা ছাড়া আপনি বাণিজ্য করতে পারবেন না, এটা সম্ভব না। ব্যাংকের মাধ্যমে আপনি এলসি খুলে মানে বাণিজ্য আমদানির যে সিস্টেমগুলো আছে সেগুলো ফলো করে আপনাকে আগাইতে হবে। নিজ থেকে আপনি কারোর সাথে লেনদেন করতে পারবেন না। ব্যক্তিগতভাবে করলে ওটা ভিন্ন হিসাব, কিন্তু বাণিজ্যিক লেনদেন যেটা আর কি ওইটা আপনি পারবেন না এভাবে। তো এখানে 2টা সিস্টেম, একটা হচ্ছে ব্যাংক সেখানে বিনিয়োগ করবে, একটা হচ্ছে ব্যাংক বিনিয়োগ করবে না। তো এতক্ষণ যেটা বললো এটা হচ্ছে ব্যাংকের কোনো বিনিয়োগ নাই, গ্রাহক সে নিজে বিনিয়োগ করছে, তাহলে বলতেছে সমস্ত খরচ গ্রাহক দেখবে। মালামালের খরচ, তারপরে শুল্ক, ভ্যাট, এরপরে বিভিন্ন পরিবহনের চার্জ, C&F চার্জ, বিভিন্ন যত খরচ আছে সব কাকে দেখতে হবে? গ্রাহককেই দেখতে হবে, কারণ যেহেতু সে নিজেই হচ্ছে টাকা পরিশোধ করতেছে, সে নিজেই ইনভেস্ট করতেছে আর কি। তবে ব্যাংকে যেহেতু আপনি ব্যবহার করতেছেন, মানে ব্যাংকের মাধ্যমে আপনি সহযোগিতা পাচ্ছেন, সেই ক্ষেত্রে ব্যাংকের সাথে একটা চুক্তি মোতাবেক আপনাকে ব্যাংকেও একটা পেমেন্ট করতে হবে, কারণ ব্যাংক থেকে যেহেতু আপনি সহযোগিতা নিচ্ছেন, সেটা ব্যাংকের সাথে আপনি চুক্তি করে যা নির্ধারিত হয় সেটাই। এরপরে দ্বিতীয় সুরত যেখানে ব্যাংকের বিনিয়োগের পরিমাণ থাকে আর কি, যেমন দ্বিতীয় সুরত বলতেছে যে এলসি খোলার পূর্বেই গ্রাহক কর্তৃক আমদানি উত্তর শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা সহ 100% মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা হলে, যে 100% মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে আমদানিকারক যদি আমদানিতব্য মালামালের শুষ্ক মূল্য সংযোজন, C&F চার্জ, পরিবহন ইত্যাদির সম্পূর্ণ বা আংশিক খরচ নির্বাহের জন্য এলসি খোলার পূর্বেই ব্যাংকের বিনিয়োগ সুবিধা সহ এলসি খোলার জন্য আবেদন করে এবং ব্যাংক বিনিয়োগ সুবিধা দিতে সম্মত হয়, তাহলে এক্ষেত্রে ব্যাংক নিম্নের যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করতে পারে। ভাই মুরাবাহা অর্থাৎ ব্যাংক আমদানিকারকের সাথে পারস্পরিক আলোচনা ও চুক্তিতে তথা গ্রাহক তার নির্দেশিত পণ্য সামগ্রী নির্ধারিত মূল্যে ব্যাংকের নিকট হতে ক্রয় করে নেবে। এ শর্তে ব্যাংক মুরাবাহা নীতিমালার ভিত্তিতে এলসি খুলবে। তবে মুরাবাহা নীতিমালা অনুসরণ করা হলে আমদানিকারকের জমাকৃত 100% টাকাকে পণ্যের মূল্য হিসেবে গণ্য করা যাবে না, বরং তা ব্যাংকের নিকট জামানত হিসেবে গণ্য হবে। আমদানি সংক্রান্ত ডকুমেন্টস প্রাপ্তির পর ব্যাংক বিদেশি রপ্তানিকারককে পণ্যের মূল্য পরিশোধ করে পণ্যের মালিক হবে এবং শুল্ক, ভ্যাট, পরিবহন খরচ ইত্যাদি পরিশোধ করে বন্দর হতে মালামাল ছাড় করিয়ে
ব্যাংকের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। অতঃপর চুক্তি মোতাবেক গ্রাহক একটি নির্ধারিত মূল্যে ব্যাংকের নিকট হতে মালামাল ক্রয় করে ব্যাংকের নিয়ন্ত্রণে হতে মালামাল ছাড়িয়ে নিবে আর কি। আচ্ছা, তো এখানে আমদানিকারকের জমাকৃত 100% টাকাকে যদি পণ্যের মূল্য হিসেবে গণ্য করা হয় এবং মালামাল বন্দর থেকে ছাড়ানোর জন্য শুল্ক, ভ্যাট, পরিবহন, অন্যান্য খরচ বাবদ গ্রাহকের অনুরোধে ব্যাংক বিনিয়োগ সুবিধা প্রদান করে, তাহলে এক্ষেত্রে তা মুনাফা পদ্ধতি হবে না, বরং মুশারাকা পদ্ধতিকে অনুসরণ করতে হবে। কারণ মালামাল ক্রয় ও ছাড়করণে পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক এবং গ্রাহক উভয় অংশীদার। তো এখন উভয় যদি অংশীদার থাকে তাহলে তো এটা আর মুরাবাহা হলো না, এটা মুশারাকা হয়ে গেল। এই জন্য মুরাবাহা করতে হলে এখানে যে সিস্টেমটা বললো এই সিস্টেমে। আর যদি চান যে না উভয় অংশীদার হবে তাহলে মুশারাকা অর্ধেক অর্ধেক হওয়া লাগবে। দেখেন, মুশারাকা হইলে কি করবে, যে ব্যাংক আমদানিকারক অর্থাৎ গ্রাহকের সাথে পারস্পরিক আলোচনার ভিত্তিতে মুশারাকা নীতিমালার ভিত্তিতে এলসি খুলতে পারে। এক্ষেত্রে আমদানিকারকের জমাকৃত অর্থকে পণ্যের মূল্য হিসেবে গণ্য করা হবে। যেমন আমি ব্যাংকে দিলাম 5 লাখ টাকা আর ব্যাংক দিবে 5 লাখ টাকা, তো আমার যেই জমাটা দিলাম এটা মুরাবাহা মুশারাকা হিসাবে শরিকানা ভিত্তিতে ব্যাংকের সাথে আমি বাণিজ্য চুক্তিতে মানে এই হিসেবে এক্ষেত্রে আমদানিকারকের জমাকৃত অর্থকে পণ্যের মূল্য হিসেবে গণ্য করা হবে। অতঃপর বন্দরে মালামাল আসার পর ব্যাংক মালামালের সম্পূর্ণ বা আংশিক শুল্ক, মূল্য সংযোজন, কর, সিএনএফ চার্জ, পরিবহন ইত্যাদির খরচ নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দিয়ে আমদানি বাণিজ্যে ব্যাংক আমদানিকারকের সাথে অংশীদার হবে। অর্থাৎ এখানে তাদের উভয়ের ভিতরে কি থাকে, একটা অংশীদারিত্ব থাকে। এখানে আপনার দেখা গেছে যেহেতু মুশারাকা সিস্টেমে এখানে উভয়ের ভিতরে একটা অংশীদারিত্ব থাকে, উভয় এখানে কি করতে পারবে, আপনার টাকা পয়সা বিনিয়োগ সিস্টেমে ধরতে পারবে আর কি। এবং গ্রাহক যে টাকাটা ব্যাংকে জমা দিবে ওটাকে মুশারাকা সিস্টেমেই সরাসরি পণ্যের ধরা যাবে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর দেখেন, অতঃপর আমদানি মালামাল বিক্রি করে যদি মুনাফা হয় তাহলে অর্জিত মুনাফা চুক্তি মোতাবেক পূর্ব নির্ধারিত হারে ব্যাংক ও আমদানিকারকের মধ্যে বন্টন করা হবে। তো এখানে আপনার দেখা গেছে আপনার যদি 50 লাখ আমি দিলাম, ব্যাংক দিল 50 লাখ, তো 50 লাখ দিলে যদি মুনাফা হয় 5 লাখ, তো আমি নিব 2.5 লাখ, ব্যাংক নিবে 2.5 লাখ, ওই সিস্টেমে আর কি। আর যদি লোকসান হয়, লোকসান হলেও ব্যাংক এবং আমদানি করতে স্ব পুঁজি অনুপাতে লোকসান বহন করবে। হ্যাঁ, এই পদ্ধতি ব্যাংকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ব্যাংকের জন্য ঝুঁকিপূর্ণ, পাশাপাশি যে গ্রাহক আছে তার জন্য তো ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, কারণ উভয়ে কিন্তু শরিকানা হিসাবেই ব্যবসাটা করতেছে। আচ্ছা, তারপরে দেখেন, এরপরে হচ্ছে আংশিক মার্জিনে এলসিগুলো। এতক্ষণ গেছিল পূর্ণ মার্জিনে আর কি, এখন আসছে আংশিক মার্জিনে। বলতেছে যে আংশিক মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে দু ধরনের অবস্থা হতে পারে। যেমন এলসি খোলার পূর্বেই গ্রাহক কর্তৃক আমদানি উত্তর শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা ব্যতীত আংশিক মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা। আগেরটার মতোই, আগেরটা ছিল পূর্ণ মার্জিনে, এখন এটা হচ্ছে আংশিক মার্জিনে। বুঝতে পারছেন? সুরত আগের দুইটাই, মানে আগেরটা হচ্ছিল পূর্ণ আর এখন হচ্ছে আংশিক আর কি। 2 নাম্বার হচ্ছে এলসি খোলার পূর্বে গ্রাহক কর্তৃক আমদানি উত্তর শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা সহ আংশিক মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা। দেখেন, 1 নাম্বারটা যে এলসি খোলার পূর্বেই গ্রাহক কর্তৃক আমদানি উত্তর শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা ব্যতীত আংশিক মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা হলে আমদানিকারক বা গ্রাহক তার কাঙ্ক্ষিত মালামাল বিদেশ থেকে আমদানি করার জন্য মালামালের মূল্যের সাকুল্য অর্থ 100% অফ ইনভয়েস ভ্যালু এলসি খোলার পূর্বে ব্যাংকে জমা দিতে সক্ষম না হয়ে মালামালের আংশিক মূল্য সিকিউরিটি হিসাবে, যেমন এলসি মূল্যের 25%, 30%, 50% ইত্যাদি হারে ব্যাংকে জমা দিয়ে এলসি খোলার জন্য আবেদন করে। আগে দিছিল পুরা টাকা, এখন বলতেছে যে না, এখন পুরা টাকা না, আংশিক। এবং মালের অবশিষ্ট মূল্য ইনভয়েস ভ্যালু, যেটা ডকুমেন্টস আসার সাথে সাথে ব্যাংকে জমা দিয়ে ব্যাংক থেকে ডকুমেন্টস নিয়ে বন্দর থেকে মালামাল সম্পূর্ণ নিষ্কর্ষ ছাড়া বলে অঙ্গীকার করে। আগে কি যেটা বাবর বলতেছে যে আগে ছিল পুরো টাকাই সে দিয়ে দিছে এবং ওটাকে মানে ওইটার মাধ্যমে সে মানে এলসিটা খুলছে আর কি। আর এখন হচ্ছে পুরো টাকা দেয় নাই, মানে আংশিক দিছে। তো বলতেছে যে আংশিক যেহেতু দিছে, তো এই জন্য বাকি আংশিক কখন দিবে, যখন মালামাল চলে আসবে তখন হচ্ছে বাকি আংশিক সে দিবে। আচ্ছা, তারপর দেখেন
একে আংশিক আচ্ছা হ্যাঁ, একে আংশিক সিকিউরিটি ভিত্তিক এলসি, মার্জিন এলসি এবং ডকুমেন্টস নগদ ছাড়করণ, হ্যাঁ, মালামাল ছাড়করণ সম্পর্কিত, আচ্ছা নগদ ছাড়করণ, ক্যাশ রিটায়ারমেন্ট বলে আর কি। এবং ডকুমেন্টস, আচ্ছা, এছাড়া এলসি খোলা এবং বন্দর থেকে মালামাল ছাড়করণ সম্পর্কিত খরচ যেমন ইন্স্যুরেন্স, ডাক, টেলেক্স শুল্ক, ভ্যাট ও অন্যান্য যাবতীয় খরচ আমদানিকারক নিজ তহবিল হতে বহন করবে বলে অঙ্গীকার করে। এক্ষেত্রে ব্যাংক গ্রাহকের পক্ষে প্রতিনিধি ও জামিনদার হিসেবে এলসি খুলে এবং রপ্তানিকারককে তার মালামালের মূল্য পরিশোধের পূর্ণ নিশ্চয়তা প্রদান করে। এ অবস্থায় প্রস্তাবিত এলসির বিপরীতে আমদানিকারকের সিকিউরিটি অর্থাৎ জামানত বাবদ জমাকৃত অর্থ ব্যাংকের নিকট আমদানিতব্য মালামালের আংশিক মূল্য হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে ব্যাংকের অত্যাধুনিক ঝুঁকি বহন করতে হয় এবং ব্যাংকের দায়িত্বশীলও থাকে। তাই মার্জিন এলসিতে 100% সিকিউরিটি ভিত্তিক এলসির তুলনায় বেশ কিছু কমিশন লাভের ভিত্তিতে ব্যাংক এলসি খুলে থাকে এবং ডকুমেন্টস আসার পর খুব কম সময়ের মধ্যে কারক ব্যাংক থেকে ডকুমেন্টস নিয়ে সম্পূর্ণ নিজ খরচের বন্দর থেকে মালামাল ছাড় করিয়ে থাকে। এক্ষেত্রে ব্যাংকের কোনো অর্থ বিনিয়োগ করতে হয় না, তবে ব্যাংকে জামিনদার হিসেবে অত্যন্ত ঝুঁকি বহন করতে হয় এবং অধিকার পালন করতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে এলসি খোলার পূর্বেই গ্রাহক কর্তৃক আমদানি উত্তর শুল্ক বা অন্যান্য খরচ বা ব্যাংকের বিনিয়োগ সুবিধা সহ আংশিক মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা। আমদানিকারক যদি পণ্যের আংশিক মূল্য জমা দিয়ে অবশিষ্ট মূল্য কিংবা বন্দর থেকে মালামাল ছাড় করার আনুষঙ্গিক খরচ যেমন আমদানি মালামালের শুল্ক, ভ্যাট, সি অ্যান্ড এফ চার্জ, পরিবহন ইত্যাদি সম্পূর্ণ বা আংশিক নির্বাহের জন্য এলসি খোলার পূর্বে ব্যাংকের বিনিয়োগ সুবিধা সহ এলসি খোলার জন্য আবেদন করে এবং ব্যাংকও যদি সম্মতি জ্ঞাপন করে, তাহলে এক্ষেত্রে ব্যাংকে পূর্বের ন্যায় মুরাবাহা অথবা মুশারাকার যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করতে হয়। এখানে আর কি ব্যাংকের অংশীদার থাকবে কিছুটা, তবে সেটা আংশিক, পূর্ণ হবে না। আগে যেমন পূর্ণ হয়েছিল, এখানে পূর্ণ না। মুশারাকা পদ্ধতি অনুসরণ করা হলে আমদানিকারক জমাকৃত অর্থের পণ্যের মূল্য আংশিক গণ্য করা হবে আর কি। আর মুরাবাহা পদ্ধতিকে অনুসরণ করা হলে আমদানিকারকের জমাকৃত অর্থকে আমদানিত পণ্যের মূল্য হিসেবে গণ্য করা যাবে না, বরং ব্যাংকের নিকট জামানত হিসেবে গণ্য করতে হবে। এটা তো আগের কথাই, যে মুরাবাহা হইলে জামানত আর মুশারাকা হইলে পণ্যের মূল্য। পণ্যটা কখন নেবে মুরাবাহা হইলে? যখন ব্যাংকের নিকট পণ্যটা বাহির দেশ থেকে আসবে, তখন সে এটা তার কাছ থেকে কিনে নেবে, এটা ধরা হবে আর কি। এরপরে আংশিক মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে ব্যাংক গ্রাহকের নিকট হতে প্রয়োজনীয় স্থাবর সম্পত্তি বন্ধক হিসাবে গ্রহণ করতে পারে। আচ্ছা, এরপরে আরেকটা পদ্ধতি আমরা এখান থেকে দেখে নিই, আজকে শেষ পদ্ধতি, সেটা হচ্ছে শূন্য মার্জিনে এলসি খোলার পদ্ধতি। শূন্য মার্জিনে এলসি খোলার নীতিমালা এবং পদ্ধতি। এখানেও আগের দুইটা সিস্টেম, যে শূন্য মার্জিনে এলসি খোলার দুটো অবস্থা হতে পারে, যেমন এলসি খোলার পূর্বে গ্রাহক কর্তৃক আমদানির উত্তর পণ্যের মূল্য, শুল্ক, ভ্যাট, অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা ব্যতীত শূন্য মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা। একই, মানে সবগুলো আসলে কাছাকাছি, তেমন কোনো পার্থক্য নাই। প্রথমটা হচ্ছে পুরো টাকাটা দেওয়া, এরপর হচ্ছে আংশিক দেওয়া, এরপর হচ্ছে একেবারে না দেওয়া, বুঝছেন, এক এক সুরত আর কি। বাকি সবগুলো নিয়ম একই। 2 নাম্বার হচ্ছে এলসি খোলার পূর্বে গ্রাহক কর্তৃক আমদানি উত্তর পণ্যের মূল্য, শুল্ক, ভ্যাট, অন্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা সহ শূন্য মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা। এলসি খোলার পূর্বে গ্রাহক কর্তৃক আমদানি উত্তর পণ্যের মূল্য, শুল্ক, ভ্যাট খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা ব্যতীত শূন্য মার্জিনে এলসি খোলার আবেদন করা হলে সেক্ষেত্রে কি করতে হবে বলতেছে, গ্রাহক তার কাঙ্ক্ষিত মালামাল বিদেশের নির্ধারিত কোম্পানির নিকট হতে আমদানি করার লক্ষ্যে এলসি খোলার জন্য ব্যাংকে আবেদন জানায়। কিন্তু মালামাল সম্পূর্ণ বা আংশিক ক্রয় মূল্য কিংবা নগদ কোনো জামানত ব্যাংকে জমা দিতে সক্ষম হয় না। অবশ্যই এক্ষেত্রে গ্রাহক বিশ্বস্ততার জন্য অন্য কোনো স্থাবর সম্পত্তি, জায়গা জমিন, বাড়িঘর, দালান, কুঠা ইত্যাদি ব্যাংকে জামানত হিসেবে বন্ধক রাখতে পারে কিংবা নাও রাখতে পারে। এছাড়া এলসি খোলার জন্য অন্যান্য খরচ যেমন ইন্স্যুরেন্স, ট্যাক্স চার্জ, পোস্টার চার্জ ইত্যাদি বহন করে এবং ডকুমেন্টস আসার সাথে সাথে গ্রাহক মালামালের মূল্যের সাকল্য ব্যাংকে জমা দিবে বলে অঙ্গীকার করে। এরূপ ক্ষেত্রে ব্যাংক তার গ্রাহকের প্রতি বিশ্বস্ততার ভিত্তিতে গ্রাহকের প্রতিনিধি ও জামিনদার হিসেবে এলসি খুলে থাকে।
মানে এখানে আর কি আপনার ব্যাংকেই সম্পূর্ণ কাজটা করে আর কি, গ্রাহক শুধু মাঝখান দিয়ে ফায়দা লুটে আর কি। আর ব্যাংক তো মনে করেন যার তার সাথে শূন্য মার্জিনে এলসি খুলবে না, তার বিশ্বস্ত লোক যে তার সাথেই মনে করেন এলসিটা খুলবে, যে তাকে ধরা টরা দিবে না বা টাকা পয়সা নিয়ে ভাগবে না বা দুই নাম্বারই করবে না, তার সাথে সৎভাবে ব্যবসা করবে, এরকম লোকের সাথে ব্যাংক মূলত এই শেষের যে অপশনটা এই লেনদেনটা করে আর কি। আচ্ছা, এরূপ এলসি কে বলা হয় শূন্য মার্জিনে নীল মার্জিনে এলসি খোলা। এক্ষেত্রে ব্যাংক মালামালের মূল্য পরিশোধ করার জন্য গ্রাহকের পক্ষে ও আহ, জামিনদার ও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে থাকে আর কি। এরূপ ক্ষেত্রে ব্যাংকের দায়িত্ব ঝুঁকি থাকে সর্বাধিক। হ্যাঁ, এটা যেটা বললামই, ব্যাংকেও মনে করেন এরকম লোক বুঝে এই দায়িত্বটা নেয় আর কি। ব্যাংক গ্রাহকের সাথে পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারিত সার্ভিস চার্জ কমিশনের ভিত্তিতে এ সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। অতঃপর ডকুমেন্টস আসার পর গ্রাহক তার অঙ্গীকার অনুযায়ী মালামালের মূল্যের সাকল্য অর্থ পরিশোধ করে এবং সম্পূর্ণ নিজ খরচে বন্ধ হতে মালামাল ছাড়িয়ে নেয়। এলসি খোলার পূর্বেই গ্রাহক কর্তৃক আমদানি উত্তোলন মূল্য সহ অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা সহ শূন্য মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা হলে, বলতেছে শূন্য মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে আমদানিকারক যদি এলসি খোলার পূর্বেই ব্যাংকের 100% বিনিয়োগ সুবিধা সহ এলসি খোলার জন্য আবেদন করে এবং ব্যাংক তাতে সম্মত হয়, তাহলে এক্ষেত্রে মুরাবাহা পদ্ধতিতে অনুসরণ করবে। মুরাবাহা পদ্ধতিতে গ্রাহক ব্যাংকের নিকট থেকে আমদানি পণ্য সামগ্রী একটি নির্ধারিত মূল্যে ক্রয় করে নেবে। এই চুক্তিতে ব্যাংক পণ্য সামগ্রী আমদানি করবে। অতঃপর ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি ক্রয় বিক্রয় চুক্তি প্রথমে কি করবে? প্রথমে গ্রাহক ব্যাংকের নিকট থেকে আমদানি পণ্য একটা নির্ধারিত মূল্যে ক্রয় করবে, তারপরে এই চুক্তিতেই ব্যাংক পণ্য সামগ্রী কি করবে? আমদানি করবে। তারপর ব্যাংক ও গ্রাহকের মধ্যে ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবে। গ্রাহক পূর্ব চুক্তি মোতাবেক ব্যাংকের পাওনা অর্থাৎ পণ্যের বিক্রয় মূল্য একসাথে পরিশোধ করে সমস্ত মালামাল একসাথে সরবরাহ করে নিতে পারবে, অথবা যত টাকা পরিশোধ করবে তত টাকার মালামাল সরবরাহ করে নিতে পারবে। ব্যাংক পণ্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য থেকে মুনাফা অর্জন করবে। এখানে আর কি ক্রয় বিক্রয়ের একটা সিস্টেম আছে আর কি, কিন্তু আগেরটার ভিতরে ক্রয় বিক্রয়ের কোনো সিস্টেম নাই, ওখানে সরাসরি আর কি আপনার এলসি খোলার আবেদন করা শূন্য মার্জিনে। আচ্ছা, শূন্য মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে গ্রাহক যদি এলসি খোলার পূর্বে আমদানি উত্তর ব্যাংকের 100% বিনিয়োগ সুবিধা না চেয়ে বরং আংশিক বিনিয়োগ সুবিধা সহ এলসি খোলার জন্য আবেদন করে এবং ব্যাংক তাতে সম্মত, তাহলে এক্ষেত্রে মুশারাকা পদ্ধতি অনুসরণ করতে হবে। এরপরে আপনার এলসিতে বিনিয়োগ পদ্ধতিটা কি, হ্যাঁ, এই সিস্টেমে আর কি ইনশাল্লাহ আলোচনাটা করবে সামনে 10 থেকে ইনশাল্লাহ আমরা বলবো এলসি খোলার ক্ষেত্রে আপনার বিনিয়োগ পদ্ধতি বা সিস্টেমটা কি। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো বর্তমানে ইসলামী ব্যাংকগুলো এই সিস্টেমে লেনদেন তো অবশ্যই করে, কিন্তু তারা কতটুকু আপনার ইসলামের যেই সিস্টেমগুলো আছে এগুলো বজায় রাখে কে কে জানে কে। তো এলসি আসলে কি? এলসি এটা হচ্ছে আপনার মানে এটার পূর্ণাঙ্গ মিনিং হচ্ছে লেটার অফ ক্রেডিট, বুঝতে পারছেন? তো লেটার অফ ক্রেডিটের লেটারের এল আর ক্রেডিটের সি, এই দুইটাকে মিলায় বলছে এলসি, লেটার অফ ক্রেডিট। মানে এটা মূলত একটা আর্থিক নথি আর কি, যেটা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এটি একটি ব্যাংক কর্তৃক জারি করা প্রতিশ্রুতি, যা এই কথাটা স্বীকার করে যে একজন ক্রেতা ইম্পোর্টার বিক্রেতাকে এক্সপোর্টারকে আর কি নির্ধারিত শর্ত পূরণ হলে নির্দিষ্ট অর্থ প্রদান করে। ক্রেতা যে আছে, মানে আমি ধরেন ইম্পোর্টার, তো আপনি হচ্ছেন ব্যাংক, আপনি হচ্ছেন এক্সপোর্টার বিক্রেতা, তো আমি আপনাকে বলবো যে এই সমস্ত শর্ত যদি আপনি আমাকে পূরণ করে দিতে পারেন তাহলে আমি আপনাকে টাকা দিব। এইটাই হচ্ছে মূলত এলসিটা, বুঝতে পারছেন? এখন আপনি যদি আন্তর্জাতিক বাণিজ্য করতে চান, আপনি কি নিজে নিজে করতে পারবেন? পারবেন না। এত লাখ লাখ কোটি কোটি টাকার বাণিজ্য আপনি নিজে নিজে করতে পারবেন? অবশ্যই আপনাকে ব্যাংকের সহযোগিতা নিতে হবে, এবং সেখানে শুধু এক দুইটা বিষয় না, অনেক বিষয় থাকে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আপনি নিজে নিজে তো করতে পারবেন না। বাণিজ্য কি ব্যাংক ছাড়া করা যায়? অসম্ভব এটা। তো এই ক্ষেত্রেই গ্রাহক যে আছে, যে ইম্পোর্টার আর কি, সে এক্সপোর্টার বা ব্যাংকে বলবে বিক্রেতা
কে বলবে যে এই সমস্ত শর্ত যদি আপনি পূরণ করেন আমি আপনাকে টাকা দিব। তো এই যে একটা পদ্ধতি যে লেটার অফ ক্রেডিট যেটা, এটাকে এই সিস্টেমটাকে বলা হয় আর কি মূলত এলসি। তো এই আসলে এলসিটা কখন হয়? এলসিটা তখন হয় যখন ক্রেতা এবং বিক্রেতা একে অপরের প্রতি আর্থিক দায়বদ্ধতার বিষয়ে নিশ্চিত হয় আর কি। এখন মনে করেন উম, মানে ওই যে এটা হচ্ছে সর্বশেষ সিস্টেম আর কি। এমনি তো নর্মালি আপনার এলসিটা কখন হয়? এলসি সিস্টেমটা যখন মনে করেন আহ, ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে আপনার আহ, ব্যাংকের সাথে ক্রেতার কোনো বিশেষ নাই, সম্পর্ক নাই, বা ব্যাংকও ক্রেতাকে বিশ্বাস করে না, ক্রেতাও ব্যাংকে ওরকম ভাবে বিশ্বাস করে না। উম, তখন আহ, এই সিস্টেমটা অনেকেই অ্যাপ্লাই করে। তখন দেখা গেছে কারণ ব্যাংক তখন জামানত জামানত নিবে, লাভ লোকসান ব্যাংক বহন করবে, লাভ লোকসান ব্যাংক বহন করবে। তো এখন দেখা গেছে এই জন্য ব্যাংকে বলে দিছে ভাই আপনি যদি এগুলো আপনি এ, এনে দিতে পারেন তাহলে আপনি যদি এই শর্তগুলো ফিল আপ করেন তাইলে আপনি এই টাকাগুলো পাবেন, বেশ আপনার কাছ থেকে আমি এই জিনিসগুলো কিনে নিব। ঠিক আছে, এখন ব্যাংকের ইচ্ছা, সে চাইলে কিনে নিতে পারে আবার চাইলে নাও কিনে নিতে পারে। এখানে আপনার আহ, ব্যাংকের যদি সে রাজি হয় তা রাজি হইলো, না হইলে নাই, ব্যাস এইগুলো হিসাব আর কি। এখন এইটার বিভিন্ন সিস্টেম আছে আর কি, বায়ে মুশারাকা সিস্টেম, বায়ে মুরাবাহা সিস্টেম, তারপরে হচ্ছে শূন্য মার্জিনে, এরপর হচ্ছে পূর্ণ মার্জিনে। মার্জিন দ্বারা আসলে টাকা উদ্দেশ্য আর কি, ব্যবসায়িক যে লেনদেন আছে না, লেনদেনের একটা আহ, আপনার কি বলে সহজ ভাষায় টাকায় ধরতে পারেন। পূর্ণ টাকা, আংশিক টাকা, আবার একবারে টাকা না দেওয়া। ঠিক আছে, এই পদ্ধতিগুলো আর কি। তো এই যে এখানে আমি এক জায়গাতে দেখলাম একটা উদাহরণ দিছে এখানে, যে একজন আমদানিকারক সে চাচ্ছে চীনের একটি কোম্পানি থেকে পণ্য কিনবে। তো চীনা কোম্পানিটি সে এলসি করতে চায়। যাতে কেন এলসি করতে চায় গ্রাহকের সাথে, যাতে নিশ্চিত হয় যে তারা পণ্য সরবরাহের পর তাদের অর্থ পাবে। আমদানিকারকের ব্যাংক এলসি জারি এবং শর্ত পূরণ হলে অর্থ প্রদান করে। ঠিক আছে, ওই যে ব্যাংকের কাছে টাকা রেখে দিবে। তো ব্যাংকের কাছে মনে করেন যখন টাকাটা রেখে দেয়, মনে করেন আমি 10 কোটি টাকার মালামাল বাহির থেকে নিব। এখন যার কাছ থেকে আপনি বাহিরের দেশ থেকে যে টাকার আপনি মালামালগুলো আনবেন, এখন এত কোটি কোটি টাকার মালামাল সে কোনো নিশ্চয়তা না পেয়ে কি আপনার সাথে বাণিজ্য করবে? এটা তো হইতে পারে না। আপনি তাকে নিশ্চয়তা না দিলে সে এত টাকা মালামাল যদি সে পাঠায় দেয়, পরে কোনো কারণে আপনি না নেন, বা কথার কথা কোনো একটা দুর্ঘটনা ঘটে, তখন এই টাকা এই 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 ক্ষতি কে বহন করবে? তো এই জন্যই মূলত এলসিটা করা হয়, যাতে করে গ্রাহকের সাথে এবং বিক্রেতা যারা আছে তাদের সাথে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে আর কি। তখন ব্যাংকের মাধ্যমে ব্যাংক যখন এই পণ্যগুলো বুঝে নেয়, তখন আহ, বুঝে নেওয়ার পরে এরপরে আপনার ব্যাংক যখন গ্রাহককে জানায় যে আমি আপনার পণ্য বুঝে পাইছি, তো এখন আপনি আমাকে আমার ফি দিয়ে আপনার পণ্য আপনি ছাড়িয়ে নেন। তখন গ্রাহক ওই কাগজপত্রে সাইন করে সই করে, এবং ব্যাংকে যেহেতু সে এলসি করছে, ওই এলসির ফিটা সে আপনার ওই কাকে ব্যাংকে বুঝায় দেয় আর কি, এলসি ফিটা। এবং ওই যে ব্যাংকের কাছে যে টাকা জমা রাখছিল, দশ দশ কোটি টাকার মালামাল টাকা জমা রাখছিল, ওই ব্যাংক কি করে, তখন ওই গ্রাহক ব্যাংকের থেকে ওই টাকাটা নিয়ে আপনার ওই এক্সপোর্টার যে ওই যে বিক্রেতা আর কি, তাকে এটা পরিশোধ করে দেয়। এক্ষেত্রে অনেক সময় ব্যাংক হতে পারে, ব্যাংক যদি হয় তাহলে মুশারাকা সিস্টেম হতে পারে, বা মুরাবাহা হতে পারে, অথবা সরাসরি মালিককে পৌঁছায় দেয় আর কি। বুঝতে পারছেন, এই হচ্ছে এলসি আর কি। আচ্ছা, যাই হোক, তো আশা করি বুঝতে পারছেন। যদি কারো এই ব্যাংকিং সেক্টর বা এলসি সম্পর্কে যদি কারণ কোনো অস্পষ্টতা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আজকে আমরা একটু ফতোয়া উসমানিটা ধরি। ফতোয়া উসমানি চতুর্থ খণ্ডে আমাদের চলতেছে আর কি। তো
প্রতিদিন তো মুতালার ইয়াটা দেওয়া হয়, সবাই মুতালা করে নেবেন। আমাদের তাফসিরের কাজ চলতেছে তো, তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে কাজ প্রায় শেষের দিকে। প্রায় ৮০ থেকে ৯০ ভাগ কাজ শেষ হয়ে গেছে, মানে দরজ সাজানোর কাজ শেষ হয়ে গেছে। তো প্রায় আপনার মিনিমাম দেখা গেছে ৩ থেকে ৪০০ দরজ হবে, ঠিক আছে। অনেক জামে মানের তাফসির হবে ইনশাল্লাহ। প্রথম কাজ তো শুরু করছি অনেক আগে, তো প্রথম দিকে কিছু কাজ করছি ঢালাওভাবে। এরপরে কাজের কোনো গতি খুঁজে পাইতেছিলাম না, যে কেমনে কাজ করব, কোনো আগামাথা খুঁজে পাইতেছি না। পরে আমি যেখানে তাফসির পড়ছি ওনাদের সাথে পরামর্শ করলাম। তারপরে আপনাদেরকেও তো মনে হয় বলছিলাম, আবার আমাদের যে পূর্বের কিছু গ্রুপ সিএফ তার ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে কিতাব ভিত্তিক হলে ভালো হয় নাকি শীট ভিত্তিক। সবাই বলছে শীট ভিত্তিক হইলে ভালো হয়, কারণ দেখা গেছে আপনার কিতাব তো কত কিতাবই আছে, আপনি কোন কিতাব রেখে কোনটা পড়বেন। আর তাফসির সংক্রান্ত তো অনেক অধ্যায়, তো দেখা গেছে এর থেকে আপনার কোনো কুল কিনারা পাওয়া যাবে না। কিন্তু কিতাবের মূলাক্ষাসটা যদি শীটের ভিতরে নিয়ে আসা যায় তাহলে কিন্তু এটা খুব সুন্দর হয়। এবং ইফতার ক্ষেত্রে যদি এটা করা যায়, তো ইফতার ক্লাসগুলোর ক্ষেত্রে হ্যাঁ, আসলে ইফতার ক্ষেত্রে করাটা খুব টাফ এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর কি। বাকি অসম্ভব কোনো কিছু না, বরং এটা করলে দেখা গেছে আরো অনেক সহজ হয়। দেখি ইনশাল্লাহ নিয়ত আছে করব, কি আগামী বছর ইনশাল্লাহ করার নিয়ত আছে। তো যাই হোক, কিন্তু তাফসিরের ক্ষেত্রে এটা অনেক সহজ, কারণ দেখা গেছে ওখানে আপনার বিষয়গুলোকে একটু মেনটেন করা সহজ আর কি। কিন্তু ইফতার ক্ষেত্রে তো একটু ওয়াসাআতটা একটু বেশি, যার কারণে এটা কষ্ট করাটা কঠিন আর কি, মেনটেন করাটা। তো মূল বিষয় ছিল আমাদের 20টার মতো আর কি, 10টা মূল সাবজেক্ট, 10টা। এর মধ্যে থেকে আপনার একটা সাবজেক্ট ছিল ইস্তেদাদুত তাফসির। তো ইস্তেদাদুত তাফসির এই সাবজেক্টের ভিতরে আরো 10টা সাবজেক্ট আছে, যেমন আদঈয়াতুল কুরআন, আসবাবুন নুজুল, ইজাজুল কুরআন, ইরাবুল কুরআন, التجويد وقواعد تلاوة القرآن، القراءة السبعة، القرآن الرياضي والعلمي، الناسخ والمنسوخ، غريب القرآن، مبادئ التفسير। এরকম 10টা বিষয়। আমি যদি এখানে আদিয়াতুল কোরআনে, আজকে আদিয়াতুল কোরআনের মানে ইস্তেদাদুত তাফসিরের দরজগুলো আজকে শেষ হয়েছে আর কি। তো আদিয়াতুল কোরআন খুললে এখানে 10টা দরজ আছে আর কি। এক একটার ভিতরে মনে করেন 8 পেজ, 5 পেজ, 10 পেজ করে, এরকম 10টা দরজ আদিয়াতুল কোরআনে আছে। তারপরে আসবাবুন নুজুলের ভিতরে আছে প্রায় 20টা দরজ, এক একটার ভিতরে মনে করেন 5-7 পৃষ্ঠা করে, এরকম কম বেশি থাকতে পারে। ইজাজুল কোরআনে আছে প্রায় 30টার মতো দরজ। তারপরে এখানে ইয়ারাবুল কোরআনেও আছে আপনার প্রায় 13টা দরজ আছে এখানে। আর তাজউইদ এখানে আছে প্রায় 25টার মতো দরজ। তো এরকম এক একটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা, এগুলা এখানে ইস্তেদাদুত তাফসির হচ্ছে মূল সাবজেক্ট আর কি। ওইটার অধীনে আরো 10টা শাখাগত সাবজেক্ট। এছাড়া বাকি যেগুলো প্রধান সাবজেক্ট, এর মধ্যে একটা আছে আহকামুল কুরআন ওয়া হুদুদুল্লাহ, তারপরে আছে আল ইসরাইলিয়াত ওয়াল মাওযুআত, তারপরে তারিখুত তাফসির ওয়া আরকানুল ইসলাম, তারাজিমুল মুফাসসিরিন মা তাআররুফ আলাল কুতুব, তাফসিরুল কুরআনিল আযীম, সিরাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলুমুল কুরআন ওয়া উসুলুত তাফসির, কায়দাতুদ দাওয়া ইলাল্লাহ, কিতাবাতুত তাফসির ফিল মাওযুআতিল মুখতালিফা। এগুলো হচ্ছে আপনার মেইন সাবজেক্ট। তো মোটামুটি সবগুলাতেই কাজ শেষ হয়ে গেছে, 2-4টা সাবজেক্ট বাকি আছে আর কি। আসলে মানে কিতাব করাটা খুব মুশকিল। বাংলা বাজার এই পর্যন্ত একদিন তো অনেক সময় দিয়ে ঘোরাঘুরি করলাম। বিশেষ করে আপনার আল ইসরাইলিয়াতুল মাওযুআতের উপরে কোনো বাংলা কিতাব আছে কিনা এটা জানার জন্য। তো একটা কিতাব পাইছিলাম বাংলা, একটা তো আছে, একটা প্রসিদ্ধ কিতাবই আছে আল ইসরাইলিয়াতুল মাওযুআত, আরবি কিতাব। তো আরবি কিতাব তো দেখা গেছে এটা বুঝতে বা পড়াইতে যেহেতু কোনো নোটও নাই, এটা ধরতে ওইরকম মনোযোগও হবে না। জন্য আমরা বাংলাটার প্রতি একটু প্রাধান্য বেশি দিচ্ছি। তাছাড়া এখন তো মনে করেন আর ইস্তেদাদের কোনো বিষয় না, মূল সাবজেক্টগুলো পড়াই হচ্ছে মেইন মাকসাদ আর কি। তো বাংলা একটা কিতাব আমরা পাইছিলাম মাকতাবাতুত তাকওয়া থেকে, তাফসিরে কোরআনে জাল হাদিস। এই বইটা আবার শেষ হয়ে গেছে। অনেক যোগাযোগ করলাম, ওই দিনও যোগাযোগ করছি, ওনারা বলছে যে 1 মাস পরে দিবে আর কি। বলছে 1 মাস পরে আসবে, বাকি আল্লাহ ভালো জানে। তো
তো এরকম আরো কিছু সাবজেক্ট আছে যেগুলো মনে করেন এখানে তথ্য পাওয়াটাই মুশকিল, অনেক ঘাটাঘাটি করার পরে। যেমন নাসেক মানসুখ সম্পর্কে বাংলা কোনো কিতাবেই নাই, তেমন কোনো বইই নাই। এক দুইটা যাও পাইছি, এগুলোর ভিতরে ভুলে ভালে ভরা, আপনার কি বলে না বলে মোতালা বলে দেখলাম যে উল্টাপাল্টা অনেক লেখা। তো যাই হোক, আশা করি ইনশাল্লাহ দরজগুলো অনেক ফায়দাজনক হবে। আমি যে দীর্ঘ সময় নিয়ে মোতালা করে লিখছি, আমারও আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝতে পারছি। আমি যেখানে পড়ছি ওখানে আসলে এতগুলো সাবজেক্ট ছিল না, মাত্র 6টা সাবজেক্ট ছিল। তো সেখানে আমি দেখলাম ওদের কোর্স আবার সংক্ষিপ্ত ছিল, তো বাকি ওখানে খুব জময়মানের ছিল। তো আমি এখান থেকে আর একটু বেশি করে সাবজেক্টগুলো বাড়াইলাম, যেহেতু আমাদের মোটামুটি 1 বছরের কোর্স। তো আশা করি ইনশাল্লাহ, বিশেষ করে যারা আপনার কোরআন নিয়ে কাজ করতে চান বা বিভিন্ন দায়িত্বে আছেন ওয়াজের ময়দানে, তাদের জন্য অবশ্যই অনেক ফায়দাজনক হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ফতোয়া উসমানীটা একটু দেখি। আজকে আমাদের দেখেন এখানে পড়া ছিল, পূর্বে যে অধ্যায়গুলো গেছে, সুদ, জোয়া, ইন্স্যুরেন্স, ক্রয় বিক্রয়ের আধুনিক বিবিধ মাসাইল, তারপরে আপনার এখানে ব্যাংকের বিধিবিধান প্রসঙ্গ, ক্রেডিট কার্ড তার বিভিন্ন বিধিবিধান প্রকার, তারপরে এখানে আজকের শিরোনামটা ছিল এখান থেকে আর কি, যে ইজারা সম্পর্কিত মাসাইলের বর্ণনা গত সপ্তাহে ছিল। তো ভূমি, প্রাণী ও বৃক্ষসমূহ ইজারা সংক্রান্ত মাসাইল, অর্থাৎ বিভিন্ন গাছগাছালি, এগুলোর ভাড়া এবং এগুলো সম্পর্কে। যেমন আমি এখান থেকে একটা মাসলা পড়ি, আপনারা তো স্ক্রিনে দেখতেছেন, অল্প কিছুক্ষণ পড়বো, 5-10 মিনিট। আপনারা মোতালা করে নিন, এগুলো তো আসলে ওরকম পড়া যায় না, মোতালা করতে হবে। আমরা মোতালার জন্য তো অন্য কোনো কিতাব রাখি না, এটাই রাখছি, এটা আপনারা মোতালা করবেন, মোতালার উপর ভিত্তি করে পরীক্ষা হবে। যেমন দেখেন এখানে একটা প্রশ্ন করছে, জানোয়ার বর্গা দেওয়ার বিধান। আমরা জানি যে জমিন বর্গা দেয়, জানোয়ারও আবার বর্গা দেয়। দেখেন, কোনো ব্যক্তি লালন পালনের উদ্দেশ্যে নিজের গাবি অন্যকে বর্গা হিসাবে দিল, অর্থাৎ যে বাচ্চা হবে তা অর্ধাংশ হিসাবে ভাগ হবে। এমত অবস্থায় গাবি যদি মালিকের ভাগে পড়ে বা বর্গীর ভাগে আসে এবং তার থেকে তৃতীয় কেউ ক্রয় করে, অথবা উভয়ের যৌথ ভাগ থেকে ক্রয় করে, তাহলে সেই গাবির কুরবানি কি দুরুস্ত হবে? উত্তর, উল্লেখিত সূরাতে মুআমালা নাজায়েজ, সেজন্য প্রথমে লিখতে হবে উক্ত গাবি মালিকের নিকট বা পালোয়ানের নিকট কিভাবে এসেছে, সম্পূর্ণ গাবি ক্রয়ের মাধ্যমে এসেছে না অর্ধেক অংশ ক্রয়ের মাধ্যমে, তারপর উত্তর দেওয়া যাবে আর কি। মানে এখানে যে সিস্টেমটা বললো আর কি, যে মনে করেন আপনার একটা গরু বা গাভী আছে, এখন এটা আপনাকে দিলাম যে আপনি এটা দিয়ে কাজ করেন বা উপকার নেন। তো মানে জিনিসটা আমার বা জিনিসটা আপনার, আপনি আরেকজনকে দিলেন কিসের জন্য? উপকার বা ভোগ করার জন্য আর কি। তো আমরা শর্ত দিলাম কি, যে বাচ্চাটা হবে, বাচ্চাটা আমরা অর্ধেক অর্ধেক করে ভাগ করব। হ্যাঁ, এখন বলতেছে যে এখানে যদি আপনার গাভীটাকে ভাগ করে পরবর্তীতে, ঠিক আছে, বা তৃতীয় কেউ গাভী ক্রয় করে, বা উভয়ের যৌথ ভাগ থেকে ক্রয় করে, তাহলে ওই গাভীর কুরবানি সঠিক হবে কিনা, বুঝতে পারছেন? তো এই ধরনের অস্পষ্ট লেনদেন আর কি, এবং এটা ভেজাল জাতীয় লেনদেন, এখানে প্রশ্নটাই পরিপূর্ণ স্পষ্ট হয় নাই, যার কারণে বলছে প্রশ্নটা আর একটু স্পষ্ট করে, কার থেকে কিনছে, কিভাবে কিনছে, এগুলো বিষয়গুলো স্পষ্ট করতে আর কি। এরপরে দেখেন পরবর্তী অধ্যায় আছে বেতন, পারিশ্রমিক ও বিভিন্ন অ্যালাউন্স সম্পর্কিত মাসাইল। যেমন এখানে একটা প্রশ্ন দিছে যে হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব মাদ্দাজিল্লুহু আলিয়ার খেদমতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাবে আলী, আমি নিজে ইদানিং এক ব্যক্তি অপর ব্যক্তিকে মাসলা জিজ্ঞেস করতে শুনেছি, তার উত্তরে প্রশান্তি লাভ করতে পারিনি, সেজন্য তাদের প্রশ্ন ও উত্তর নিম্নে তুলে ধরছি। এই মাসলাতে আপনি আমাদের রাহনুমাই করবেন, সে সঠিক উত্তরটি কি? সেখানে প্রশ্ন ছিল এরকম আর কি, যে মাসলাটি এমন যে একজন মুলাজিম আর কি, আচ্ছা মুলাজিম মানে কর্মচারী, তিনি ইঞ্জিনিয়ার, তার 2 জন সন্তান ও একজন স্ত্রী রয়েছে, তার মাসিক বেতন 5,000 রুপি। আরেকজন মুলাজিম, একজন কর্মচারী রয়েছে, সাধারণ কর্মচারী আর কি,
তার রয়েছে ৬ জন সন্তান এবং ১ জন স্ত্রী। তার বেতন স্রেফ ১,০০০ রুপি। ইসলামী আইন ও নিজাম অনুযায়ী একজন মুলাজিমের বেতন যোগ্যতা অনুসারে হয় নাকি প্রয়োজনের ভিত্তিতে হয়? তো উত্তর, ইসলামী আইনে বেতন নির্ধারণ যোগ্যতার উপর হয় না, কর্মচারীর প্রয়োজনের উপর ভিত্তি করে হয়। অনুগ্রহ করে উত্তর পাঠানোর সময় নিম্নের বিষয়গুলোর উপর অবশ্যই আলোকপাত করবেন, সেগুলো উল্লেখিত প্রশ্নের সাথে গভীর সম্পর্ক রাখে। ৩টা বিষয় দিছে। মুলাজিমের প্রয়োজন কিভাবে নির্ধারণ করা হবে? একজন মুলাজিম একা আর তার কয়েকজন সন্তান আছে, তবে উভয়ের যোগ্যতা সমান সমান। তখন বেতনের সমাধান কিভাবে হবে? ৩ নাম্বার, সরকারি মুলাজিম এবং ব্যক্তিগত ফার্মের মুলাজিম উভয়ের বেতন একই পদ্ধতিতে নির্ধারণ হবে নাকি ভিন্ন ভিন্ন পন্থায় হবে? পারিবারিক মুলাজিমের বেতন নির্ধারণ মন্ত্রের মধ্যে কোনো পার্থক্য হবে কিনা? সেখানে আরো কিছু বলছে, দেখেন এখানে উত্তর দিছে মুহতারাম মুকাররম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার পত্র পেয়েছি। আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে চাকরি একটি আকদে ইজারা, যার মধ্যে উভয় পক্ষের পরস্পর সন্তুষ্টির মধ্যে উজরত পারিশ্রমিক নির্দিষ্ট করবে, তাই জায়েজ হবে। শর্ত হলো তাতে এক পক্ষ আরেক পক্ষের মঞ্জুর উপর গ্রহণ করেনি। আচ্ছা, এখানে সোজা কথা যেটা বলে দিল আর কি, যে এটা চাকরি যেখানে মুলাজিমের কথা বললো বা একজনের এটা আছে আর একজনের ওইটা আছে, আসলে এগুলো কোনো গ্রহণযোগ্য বিষয় না। ঠিক আছে? তো এখানে মূলত আপনার একজন ব্যক্তির যোগ্যতা, কাজ এবং প্রয়োজন, এই ৩টার উপর ভিত্তি করে তার বেতনটা হয় আর কি। তো এখন বা যেই মালিক তাকে নিছে চাকরিতে, সেই মালিক তাকে যেই পরিমাণের কথা বলে নিছে, হ্যাঁ, ওই পরিমাণ যদি ঠিকমতো দেয়, তাইলে এটা কোনো সমস্যা না। এখন তার সন্তান বেশি কিনা বা তার কাজ বেশি কিনা ওইটা কোনো দেখার বিষয় না। মালিকের সাথে সন্তুষ্ট চিত্তে যদি সে রাজি হয়, ধরেন আমি এক জায়গায় চাকরি তো করতে গেলাম, সেখানে আমার কাজ শুধু ৩ ঘন্টা ডিউটি করা, আমার বেতন ধরেন ১৫,০০০ টাকা। আরেকজনেই সেম জায়গায় কাজ করতে গেল, সেখানে তার ডিউটি ধরেন ১০ ঘন্টা, তার বেতন ধরেন ১০,০০০। তো এখন এই জন্য কি আমার সাথে ঝগড়াঝাটি বা এরকম কোনো কিছু হবে? বলতেছেন না, এটা তো আমিও রাজি হয়েছি আমার মতে, সেও তার মতো রাজি হয়েছে। তো এখানে জুলুম নির্যাতনের কিছু নাই। সে তো বইলেই দিছে যে ভাই তোমার কাজ এই, তোমার বেতন এই। ঠিক আছে? তার সাথে যেহেতু সমঝোতা হয়ে গেছে। তারপরেও এই ৩টা বিষয় যেটা বললাম, যে যোগ্যতা, এবং হচ্ছে আপনার কাজ এবং প্রয়োজন, এই ৩টা বিষয়ের প্রতি লক্ষ্য রেখে বেতনগুলা ঠিক করলে আশা করি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখানে একটা সুন্দর প্রশ্ন দেখেন, অনেক সুন্দর একটা প্রশ্ন, আপনাদের সকলের জন্য ফায়দাজনক হবে। এরকম অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আছে, এগুলো মোতালা করলে না আপনারা জানতে পারবেন। দরজে তো দেখা গেছে সব কথা বা সব প্রশ্ন পড়া যায় না, সময় নেই তো। মুদাররিসের জন্য অনুপস্থিত থাকা দিনগুলোর বেতনের বিধান। একজন মুদাররিস মাদ্রাসায় শিক্ষকতা করে, সে যদি মনে করেন ৫ দিন ছুটিতে থাকে, তাহলে ওই দিনগুলোর বেতন পাবে কিনা? বক্তা, উস্তাদ, মাহফিল কমিটি থেকে দান বা ওয়াজের পারিশ্রমিক গ্রহণের পর মাদ্রাসা থেকে অনুপস্থিত দিনগুলো বেতন নেওয়া কেমন? উত্তর, যদি মাদ্রাসা থেকে নিয়ম মাফিক ছুটি নেওয়া হয় এবং ওয়াজ করার উপর কোনো পারিশ্রমিক গ্রহণ না করার কোনো চুক্তি না হয়, তাহলে বেতন নিতে পারবে। ওইটা মাদ্রাসা থেকে যে নিয়ম, যেখানকার যে নিয়ম আর কি, ওই নিয়ম অনুযায়ী বা চুক্তি অনুযায়ী ওটা হবে আর কি, এটা নাজায়েজ কিছু নাই। তারপর আরেকটা দেখেন, ইমামের অনুপস্থিতির ভিত্তিতে বেতন কর্তনের বিধান। বেতনদারী ইমাম যদি নামাজে নাগা করেন, মানে না থাকেন আর কি, তাহলে তার পূর্ণ বেতন গ্রহণ জায়েজ হবে কিনা? যদি নাজায়েজ হয়, তাহলে নেওয়ার জন্য পিরাপিরি করা অবস্থায় তিনি হারাম বক্ষণের শিকার হবেন কি? এমত অবস্থায় তার ইক্তেদা সহিহ হবে কি না? উত্তর, বেতনদারী পেশ ইমামের জন্য চুক্তির বিপরীত অনুপস্থিত থাকা জায়েজ নেই। আর চুক্তিপত্রে যদি একথা সিদ্ধান্ত হয় যে অনুমোদিত ছুটি ব্যতীত নাগা করলে বেতন কর্তন করে, তাহলে তার বেতন কেটে নেওয়া উচিত নয়। অর্থাৎ চুক্তিপত্রের সিস্টেম অনুযায়ী এটা ধর্তব্য হবে আর কি। ঠিক আছে? চুক্তিপত্রে যদি থাকে যে নির্ধারিত ছুটি আপনি কাটাতে পারবেন, এর বিপরীত যদি আপনি ছুটি কাটান, আপনার বিনিময় বা পারিশ্রমিক যেটা আছে আংশিক এখান থেকে কর্তন করা হবে, তাহলে এটা কর্তন করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আরো সুন্দর সুন্দর মাসলা আছে, পড়বেন।
হুম, ভুল তথ্য দিয়ে যদি কেউ মনে করেন আহ, যাতায়াতের খরচ নিতে চায়, বা এরকম গেছে মনে করেন 10 মাইল, বলছে আমি গেছি 15 মাইল, গেছে সিএনজিতে, বলছে গেছি অটো রিক্সাতে, এরকম উল্টাপাল্টা তথ্য দিয়া যদি যাতায়াতের ভাড়া রাষ্ট্রের পক্ষ থেকে নিতে চায়, এগুলো কি জায়েজ? বলছে এগুলো জায়েজ হবে না, সে গুনাহগার হবে। কুরবানির পশুর চামড়া ফিতরার দ্বারা ইমামের বেতন দেওয়ার বিধান কি? জায়েজ হবে না, স্পষ্টই তো। কিন্তু যদি ইমাম সাহেব নেশাব বলা না হন, তাহলে ফিতরা এবং কুরবানির চামড়া উসুল করা তার জন্য জায়েজ আছে। আর যদি নেশাবে সাহেবে নেশাব হন, তাহলে এগুলো তার জন্য ইমামদেরকে এগুলো দিয়ে বেতন দেওয়া বা এগুলো দেওয়া জায়েজ নেই। হুম, ভুল তথ্য দিয়ে বেতন বৃদ্ধি করা, হ্যাঁ, এগুলো জায়েজ নাই। হুম, জাকাত ও সদকার অর্থ দ্বারা মুহতামিম, শিক্ষক, স্টাফদের বেতন পরিশোধ করার বিধান। প্রথমে জরুরি কথা হলো, মুহতামিম অন্যান্য উস্তাদ থেকে উস্তাদ অথবা স্টাফদের বেতন জাকাত ও ওয়াজিব সদকার অর্থ থেকে সরিয়ে দেওয়া জায়েজ নেই। সুতরাং উল্লেখিত অর্থ যদি জাকাতের হয়, তাহলে তা থেকে না মুদারিসদের বেতন দেওয়া যাবে, না আপনি নিজের বেতন নিতে পারবেন। তবে হ্যাঁ, যে অর্থ জাকাতবৃত্ত সাধারণ চাঁদায় অর্জিত হয়েছে, তা থেকে শিক্ষক স্টাফদের বেতন দেওয়া যাবে এবং মুহতামিম তা থেকে নিতে পারবেন। সাধারণ দান আর কি। অবশ্য বেতন নির্দিষ্টকরণের ক্ষেত্রে কয়েকজন দাতার অভিমত গ্রহণ করে নেবেন, এবং বেতন নির্ধারণের ক্ষেত্রে এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে যে তা যেন প্রচলিত বেতনের অনুরূপ হয়। অর্থাৎ এমন পর্যায়ের মাদ্রাসার এমন কাজ কর্নেওয়ালা হুতেনের সাধারণ বেতন কেমন হয়, এর চেয়ে বেশি নির্ধারণ না করা এবং অপবাদ আরোপ থেকে বেঁচে থাকবে। পাশাপাশি সতর্কতাবশত কয়েকজন দাতা এবং অন্যান্য উস্তাদ ও স্টাফদের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। এটাই শেষ অধ্যায় ছিল আর কি, যে বিভিন্নভাবে আপনার গুনাহের চাকরি করা, বিভিন্ন গুনাহের চাকরির সাথে জড়িত থাকা, এগুলো কি জায়েজ কিনা? তো স্পষ্টই জায়েজ নাই, বিভিন্ন সুরত এখানে বলবে আর কি। ব্যাংকে চাকরির বিস্তারিত বিধান এখানে নিয়ে আসছে। হুম, তো ব্যাংকে চাকরির ক্ষেত্রে একটা মাসলা হচ্ছে যে ব্যাংকে চাকরি করা এটা হারাম শরীয়তে। তো এটাই যতই কম হোক বেশি হোক হারাম, ঠিক আছে। হুম, যেমন এখানে দিচ্ছে যে ব্যাংকে চাকরি করার শরীয়তের বিধান কি আছে। ব্যাংকের অধিকাংশ লেনদেন যেহেতু সুদের উপর ভিত্তি করে হয়, তাহলে এই চাকরি জায়েজ নাই। 2 নম্বর প্রশ্ন করছে, যদি চাকরি গ্রহণ করে থাকে তাহলে বহাল রাখবে কিনা। অপর অপর জায়েজ চাকরি, হ্যাঁ, ব্যবস্থা করার পুরোপুরি চেষ্টা করে যাবে। যতক্ষণ পর্যন্ত পাওয়া না যাবে তওবা ইস্তেগফার করে তত থাকবে, পাওয়ার সাথে সাথে কি করবে, ছেড়ে দিবে। আল্লাহ তাআলা যখন তৌফিক দিবেন, তখন ব্যাংক থেকে উপার্জিত অর্থ আস্তে আস্তে সদকা করে দিবে। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকুক, আমি হাজিরাটাকে দিতেছি, হাজিরাটা নেই। আল্লাহু আকবার। দর্স কাজ। হাজিরা দিয়েন। রাকিবুল হাসান আছেন? 77 নং দরস আজকে। লাব্বাইক। মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ লাব্বাইক। ইউসুফ, আরমান হোসেন, আব্দুল আহাদ, সাইদুল ইসলাম, মাহফুজ বিন কাসেম, লাব্বাইক। আল মামুন, মাহফুজ সওদাগর, হেদায়তুল্লাহ, আল আমিন তুষার, রায়হান মাহমুদ, সোহাইল আহমদ, মুস্তাকিম বিল্লাহ, গোলাম কিবরিয়া, নাই গোলাম কিবরিয়া, ওকে। ইসমাইল হোসেন, কাউসার আহমদ, ইকরাম আল হাসান, এমদাদুল ইসলাম, হ্যাঁ এমদাদুল ইসলাম নাই? লাব্বাইক। লাব্বাইক। জি। মুস্তফা কামাল, মুস্তফা কামাল,
খেয়ে কেউ যদি হাজিরা না দেয় তাহলে কি বলা যায় বলেন তো? আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী শনিবার দিন দরসে সকলে সময় মতো উপস্থিত হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ শনিবার দিন দরস হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।